এবার 177-এর বেশি আসনে ফুটবে পদ্ম। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। 50-এর নিচে নেমে যাবে বিজেপি, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আপনাদের সকলের আশীর্বাদ সমর্থনকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। তৃণমূল রাজ্যের শাসক দল আর বিজেপি প্রধান বিরোধী দল, দুই যুযুধান পক্ষ। 26-এ কে সরকার গড়বে এ নিয়ে হাওয়া গরম। পাশাপাশি কে কত আসন পাবে তা নিয়েও তরজাতুঙ্গে। 21-এ আব কি বার 200 পারের ডাক দিয়েছিল বিজেপি, কিন্তু থেমে গিয়েছিল 100-র নিচে। 77-এ এবার 177 পেরোনোর ডাক। এবারের নির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করে। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আমি জানতাম মাধ্যমিক পরীক্ষার পর লোকে উচ্চ মাধ্যমিক দেয়। আমি প্রথম দেখলাম কেউ মাস্টার ডিগ্রিতে ফেল করার পর বলছে আমি পরের বার মাধ্যমিক দেবো। গতবার আপকিবার 200 পাওয়ার বলে 77 আটকে ছিল, এবার শুরুই করেছে 177 থেকে। মানে লোকে টার্গেট বাড়ায়। এই যে অপদার্থ বিরোধী দলনেতা থাকলে বিজেপিকে টার্গেট কমাতে হয়। 77 ছিল, এবার 177 বলে 30 হবে। তো শুভেন্দু অধিকারীর আমলেই তো 18টা লোকসভা সাংসদ থেকে 12টায় নেমেছে। এই গল্পটা ভুলে যাচ্ছে, বাংলার মানুষ অপেক্ষা করছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 21-এর ভোটে এই বিধানসভা আসনে যেতেন শুভেন্দু অধিকারী। 26-এও হাই ভোল্টেজ নন্দীগ্রাম। বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নিবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক আপনাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। এদিন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেন হুঙ্কার। যাদের সংগঠন বলে কিছু নেই তাকে প্রার্থী করেছে দেখেছেন? আমাদের আবর্জনাগুলোকে মাথায় নিয়ে গিয়ে সম্পদ 2020 সালে গদ্দারদের সাথে গদ্দারি করে অমিত শাহের পদলেহন করে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিল। বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করেছে, বিদ্যাসাগরের মাটিকে বিক্রি করেছে। তাদেরকে বিজেপি পুরস্কৃত করে প্রার্থী করেছে। দাসপুরে সভা করে নন্দীগ্রামের বিরুলিয়ায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মী সভা করেন। বলেন, পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামকে প্রথম হতে হবে। নন্দীগ্রামের লড়াই এই মাটিকে পবিত্র করার লড়াই। এই লড়াইয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, বুথ ধরে ধরে কাজ করতে হবে। 2021 ও 2024 সালের যেসব বুথে ফল খারাপ হয়েছে সেখানে জোর দিতে হবে। নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে তৃণমূলকে জেতাতেই হবে, কারণ এখানকার বিধায়ক উন্নয়নের কাজ করেননি। এদিন নন্দীগ্রামের কর্মী সভায় অভিষেকের বার্তা, নন্দীগ্রামে বিশেষ নজর রাখছি, কাউকে ভয় পেতে হবে না, আমি লড়ে নেব। আগামী 25 দিনের দায়িত্ব আপনারা নিন। আগামী 5 বছর নন্দীগ্রামের দায়িত্ব আমার। প্রয়োজনে আবার আসব, জায়গা ছাড়া যাবে না। চৌঠামে নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। নিউজ 18 বাংলা। বঙ্গে ভোটের দামামা বেঁচে গিয়েছে। ভবানীপুরে ভোট প্রচারে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ফিরহাদ। চেতলায় ভোট প্রচারে ফিরহাদ হাকিম। আজ কি কর্মসূচি? সকাল থেকেই বাড়ি বাড়ি জনসংযোগ শুরু করেছেন ফিরহাদ হাকিম। বিশ্বজিৎ রয়েছে, আরো ডিটেল জানাবে বিশ্বজিৎ। ভবানীপুরে ভোট প্রচারে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ফিরহাদ হাকিম। চেতলায় ভোট প্রচারে ফিরহাদ হাকিম। বাড়ি বাড়ি ভোট প্রচারে জোর তৃণমূলের। সকাল থেকেই জনসংযোগ ফিরহাদ হাকিমের। ভবানীপুরে চেতলায় ভোট প্রচারে ফিরহাদ হাকিম। কি কর্মসূচি রয়েছে, কি ছবি সকাল থেকে উঠে এলো জানাবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ।
দেখো, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার চলছে, অর্থাৎ এই লড়াই যত তীব্র হচ্ছে, যত নির্বাচন এগিয়ে আসছে, ততই দুপক্ষেরই প্রচার কর্মসূচি জোরদার হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে চেতলায় তার বাড়ির কাছেই তার নিজের ওয়ার্ডে প্রচার সারছেন। সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিলি করছেন এবং এবারের নির্বাচনে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর অর্থাৎ প্রত্যাবর্তনের দাবি নিয়ে তিনি ধারে ধারে যাচ্ছেন, সাধারণ মানুষের কাছে কাছে যাচ্ছেন। আমরা জানি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র, কিন্তু ফিরহাদ হাকিমের নিজের নির্বাচনী কেন্দ্র কোর্ট, অর্থাৎ বন্দর এলাকা। সেই বন্দর এলাকায় তিনি বিকেলের দিকে কর্মী সভা প্রচার করছেন, কিন্তু সকালের দিকে নেমে পড়ছেন ময়দানে, ঠিক যে ওয়ার্ডে তার নিজের ওয়ার্ড, সেই ওয়ার্ডে এবং মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এবার জোর লড়াই। ভবানীপুর এখন হটস্পট এবং সেই কারণেই সকালবেলা ভবানীপুর আর বিকেল বেলা বন্দর, এই প্রচার সারছেন ফিরহাদ হাকিম। বিধানসভা ভোটের ভর কেন্দ্র ভবানীপুর, সকাল থেকে জোর কদম প্রচারে ফিরহাদ হাকিম। বেশ। আরামবাগ মেডিকেল, সেখানে 111 জন চিকিৎসক, আর এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি। এত ডাক্তার ভোটের কাজে চলে গেলে তো চিকিৎসা পরিষেবা লাটে উঠবে। উদ্বেগ প্রকাশ হাসপাতাল কর্তৃপক্ষের। 34 জন চিকিৎসককে ভোটের ডিউটি করতে হবে। নির্বাচন কমিশনের এই চিঠি পেয়ে চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল হুগলির আরামবাগ মহকুমার 6টি ব্লকের বাসিন্দাদের বড় ভরসা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেরও অনেকে এই হাসপাতালে যান। প্রতিদিনই ভিড়ে ভিড়। আরামবাগ মেডিকেলে চিকিৎসকের সংখ্যা 111। এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি দিয়েছে নির্বাচন কমিশন। এই হলো কমিশনের সেই নোটিশ। তো এত বড় একটা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটার মধ্যে যদি সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হয় এই ইলেকশন টাইমে, আমার তো মনে হয় এটা একটা বিরাট বিগেস্ট ইস্যু হয়ে যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিষেবা পেতে। তো সেই জায়গায় আমার বক্তব্য এটাই থাকবে যে আমার মনে হয় এটা সরকারের ভাবা উচিত। পেশেন্ট এইমাত্র আমি নিয়ে এলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ডাক্তারের অভাব আছে। এগুলো নির্বাচন কমিশনের সামনে ইলেকশন আছে, ওগুলো তো 36টার মতো ডাক্তার উঠিয়ে নিয়েছে। তো সেই হিসাবে মানুষের যে ট্রিটমেন্টগুলো, ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো হয়, ওগুলো এক হবে না ঠিক মতো। যেসব সাধারণ মানুষ যারা আছে, তারা যারা বেডে আছে বলুন, আদার্স কোনো জায়গায় যারা থাকে, তাদের সেই মতো ট্রিটমেন্ট হবে না। কিন্তু 34 জন ডাক্তার ভোটের কাজে চলে গেলে হাসপাতাল চলবে কিভাবে? চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। দ্বারস্থ হয় হুগলি জেলা শাসকের। এই বিস্তর জল ঘোলার পরে 34 জন চিকিৎসককে ভোটের কাজে ব্যবহার সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ডান্ডা খেয়েছেন কিন্তু ঝান্ডা ছাড়েননি। 80 বছরেও ভোটের ময়দানে ময়ূরেশ্বরের একসময় দাপুটের সিপিআইএম নেতা, 4 বারের বিধায়ক ধীরেন লেট। অভিযোগ সিপিআইএম এর মিছিলে যাওয়ায় তাকে কান ধরে ওঠবস করানো হয়েছিল। শুধু ওঠবস নয়, মারও খেতে হয়েছিল। ডান্ডা খেয়েছেন, তবুও লাল ঝান্ডা ছাড়েননি। আমরা মিছিল করছিলাম, এই শেষের দিকে আক্রমণটা করে। এই ঘৃণ্য চক্রান্তটা পুলিশের মদতেই হয়েছিল। পুলিশ আমাকে সাহায্য করে না, আমাকে রক্ষা করার কোনো পরিকল্পনা করে না। তাদের যে তৃণমূলের যে নগ্ন চেহারা, সেই চেহারার বহিঃপ্রকাশটা ঘটেছে। আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কানটা ফেটে দুভাগ হয়েছিল। আমাকে শপথ করায় যে আমি সিপিএম করবো না বা এই এলাকায় আসবো না। আজও আমার রাজনীতি তারা খতম করতে পারে না। আমি রাজনীতি করছি,
আমি যতদিন সক্ষম থাকব ততদিন সিপিএম পার্টির পক্ষে দাঁড়িয়ে বামফ্রন্টের কাজ করে চলব। সাদা ঢলঢলে প্যান্ট, হালকা রঙের টি শার্ট, সাদা চুল, জীবনের পথ ৮০ বছরের, আর তিনি রাজনীতির পথে ৫০ বছরেরও বেশি সময় ধরে। ধীরেন লেট সিপিআইএম নেতা, ১৯৮২ সাল থেকে টানা ৪ বারের বিধায়ক, বীরভূমের ময়ূরেশ্বরের। কমরেডরা বলেন প্রকৃত বামপন্থী ময়দান ছাড়েন না, শূন্য হলেও ছাড়েন না। এই দাবির পক্ষে বড় মুখ ময়ূরেশ্বরের একসময়ের দাপুটে নেতা ধীরেন লেট। এখন তিনি ধীর হয়েছেন, কিন্তু আনুগত্য এতটুকু কমেনি। ভোটের আগে দলের ঝান্ডা হাতে তাই একাই প্রচারে নেমে পড়েছেন। সাইকেল নিয়ে ঘুরছেন পাড়ায় পাড়ায়, ডাক দিয়েছেন বাম ঐক্যের। আমি তো প্রচার করছি বামফ্রন্টের পক্ষে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রচারটা করছি বাম ঐক্যের পক্ষে। ময়ূরেশ্বরের পারুলিয়ায় বাড়ি, চাষবাস করেন, পেনশন পান, আর সারা বছর দলের হয়ে কাজ করে যান। আমি যতদিন সক্ষম থাকব ততদিন সিপিএম পার্টির পক্ষে দাঁড়িয়ে বামফ্রন্টের কাজ করে চলব। ধীরেন লেট সিপিএম পার্টির গর্ব, আমাদের বামপন্থীদের কাছে অনুপ্রেরণা। এখনও এই বয়সে এসে ৭৫ প্রায় ৮০ বছর, ৭৫ থেকে ৮০ বছর বয়স হতে চলল ওনার, এখনও সাইকেলে চেপে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, মিটিং মিছিল সমস্ত কিছুতে এসে আমাদেরকে সাহায্য করেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেন। ক্ষমতায় থেকেছেন, শাসক থেকে প্রধান বিরোধী হয়েছেন, প্রধান বিরোধী থেকে শূন্য, কিন্তু তিনি দল ছাড়েননি, ময়দানও ছাড়েননি, হাতে সেই লাল ঝান্ডা। ধীরেন লেট মনে করেন এখনো লেট হয়নি, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো আছে। তার জন্য লড়তে হবে, তাই প্রতিদিন তিনি ঝান্ডা হাতে মাঠে। বীরভূমের ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। ভবানীপুরে রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পদ্মপুকুর থেকে এলগিন রোড হয়ে আর মিছিল শেষে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পদ্মপুকুর থেকে এলগিন রোড হয়ে হাজরা মোড়ে সেই মিছিল শেষে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে মিছিল শেষ হয়েছে, মিছিল শেষে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে রামনবমীর মিছিল, পদ্মপুকুর থেকে মিছিল শুরু হয়, এলগিন রোড হয়ে হাজরা মোড়ে মিছিল শেষ হয়, আর মিছিল শেষে এই বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। पहले ईद था, हम लोग शुभकामना दिया, लेकिन नमाज पढ़ने नहीं गया। ये लोग हमारे साथ टीका नहीं पहना। ये अपने धर्म मानता है, मेरा धर्म मानता है। ममता बनर्जी वोट बैंक के लिए गलत तरीके से मुसलमान को इस्तेमाल कर रहा है। এই মুহূর্তে রামনবমীর মিছিল শেষ হয়েছে ভবানীপুরে, মিছিল শেষে বক্তব্য রাখলেন। গতকাল রাতে ভবানীপুরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, বিজেপির ক্যাম্প অফিস তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় শুভেন্দু অধিকারী এবং আজ সকালবেলায় রামনবমীর মিছিল ভবানীপুরে এবং সেই মিছিল শেষে বক্তব্য রাখলেন। মিছিল শুরু হয়েছিল পদ্মপুকুর থেকে, এলগিন রোড হয়ে হাজরা মোড়ে মিছিল শেষ হয়।
আসি পরের খবরে। রাতে কলকাতায় ফের গুলি। পাটুলির পূর্ব ফুলবাগানে গুলিতে মৃত এক। ফ্ল্যাটের ছাদে রাতে পার্টিতে শুট আউট। 3 রাউন্ড গুলি চলে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ছাদে উদ্ধার, পার্টিতে উপস্থিত একজনের দেহ। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ফ্ল্যাট মালিকও। ফায়ারের আওয়াজ শুনেছি। কটা হবে? 12:30। আরে গুলির আওয়াজ পেয়েছি। একটা না 2-3টা হয়েছে। আতঙ্ক তো অবশ্যই লাগে। পাটুলিতে গুলির ঘটনায় অভিযোগে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। টাকা পয়সা নিয়ে বিবাদেই গুলি বলে অনুমান পুলিশের। রাতে জিৎ মুখোপাধ্যায় ফ্ল্যাটের ছাদে পার্টি। সেই সময় ফ্ল্যাটের ছাদে উঠে পরপর গুলি দুষ্কৃতীদের। গুলিতে নিহত পার্টিতে উপস্থিত রাহুল দে। গুলিতে আহত ফ্ল্যাট মালিক জিৎ মুখোপাধ্যায়। দেখলাম দুজনের পড়ে আছে, আর ওনার ওয়াইফ ছিল, জিৎ ছিল। আমার দাদা রাহুল দে যে না আজকে সে বলছে উনি ছিলেন। আমরা উপরে গিয়ে পুলিশের সাহায্যে দেখলাম আগে জিৎকে নামানো হলো। ভাই গিয়েছিল হচ্ছে জিৎ মুখার্জির বাড়ির ছাদে। মানে এত মাস বাদে হঠাৎ কেন যে ইনভাইট করলো, কি চক্রান্ত ছিল সেটাই আমরা জানতে চাই। আমি যখন গেছি আমি দুজনকেই দেখেছি, এক জিৎ মুখার্জি আর আমার দাদা, আর ওনার ওয়াইফ ছিলেন বাড়িতে আমার ছাদে, আর শুধু পুলিশ ছিলেন। অন্ধকারে কিছু ছেলে হঠাৎই উঠে আসে, এসে নাকি বলে যে এখানে কে আছে, এরকম কিছু একটা নাম ধরে জিজ্ঞেস করে, বাকি তারপরে নাকি এরকম ফায়ারিং হয়েছে। উপস্থিত শুধু বলছে ছাদে পার্টি হচ্ছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার গড়িয়ার বিধানপল্লীর দীপ রায়। পুলিশের জালে নরেন্দ্রপুরের বিধান বন্দ্যোপাধ্যায়। শুট আউটে জালে নেতাজি নগরের রাজা বণিক ও জয়ন্ত ঘোষ। কিন্তু কি কারণে হামলার নেপথ্যে কি, গুলি চালানোর কারণ কি, আরো ডিটেল জানার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, হামলার নেপথ্যের কারণ কি? দেখো, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসছে যে একটি সাতটার থেকে অর্থাৎ জুয়ার থেকে এদের 2 গোষ্ঠীর মধ্যে বিবাদে জড়ায়। প্রথম যাকে গ্রেফতার করেছে জয়ন্ত ঘোষ, তার সঙ্গে জিৎ মুখার্জি বেশ কয়েকদিন ধরে বিবাদ ছিল। টাকা পয়সা জনিত একটা বচসা তাদের মধ্যে তৈরি হয়। তোমায় দেখাবো, ঠিক গতকাল এই ছাদেই মদের আসর বসে। জিৎ মুখার্জি এবং যিনি মারা গেছে রাহুল দেব, তারা এখানে বসে মদ্যপান করছিলেন। এবং এখানে কিন্তু এখনো যে প্লেস অফ অকারেন্স, সেখানে মদের গ্লাস থেকে শুরু করে যেখানে ঘটনা ঘটেছে পুলিশের তরফ থেকে কর্ডন করে রাখা হয়েছে। এবং জানা যাচ্ছে টাকার বচসাকে কেন্দ্র করে এমন পর্যায়ে পৌঁছায় এই জয়ন্ত ঘোষ এবং আরো 3 জন কাল 12:30 নাগাদ এই বহুতলের যে ছাদে সেখানে উঠে আসে। আগ্নেয়াস্ত্র তাক করে রাহুল দেকে 3 রাউন্ড গুলি করে এবং জিৎ মুখার্জির গলায় আঘাত করা হয়। এবং যেটা জানা যাচ্ছে পুলিশের তদন্তে, প্রায় 10 দিন আগে এই জিৎ মুখার্জিকে থ্রেট করেছিল জয়ন্ত ঘোষ এবং তার দলবল যে তাকে 1 সপ্তাহের মধ্যে খুন করা হবে। এবং সেই মতেই গতকাল রাতে এসে তাদের উপর চড়াও হয় এবং মদ্যপ অবস্থায় তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়। সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশের ফরেন্সিক বিভাগ থেকে শুরু করে সায়েন্টিফিক উইংস আসে এবং ইতিমধ্যে প্লেস অফ অকারেন্সের জায়গায় কর্ডন করে রাখা হয়েছে। পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনার জেরে যে মূল অভিযুক্ত জয়ন্ত ঘোষ ছাড়া আরো 3 জন, মোট 4 জনকেই পাটুলি থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে শুধু কি টাকা পয়সার বচসাকে কেন্দ্র করেই এরকম একটি ভয়াবহ পরিণতি তৈরি হলো, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ জড়িয়ে রয়েছে এবং এর পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে ইতিমধ্যে পাটুলি থানার পুলিশ 4 জন গ্রেফতার অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদ করছে। বেশ, পুলিশের জালে ইতিমধ্যেই গ্রেফতার 4 অভিযুক্ত। গতকাল রাত্রিবেলায় পাটুলিতে শুট আউটের ঘটনা এবং সেই শুট আউটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। পাটুলি পূর্ব ফুলবাগানে গুলিতে মৃত এক। ফ্ল্যাটের ছাদেই রাতে পার্টিতে শুট আউট। 3 রাউন্ড গুলি চলে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ছাদেই উদ্ধার, পার্টিতে উপস্থিত একজনের দেহ। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ফ্ল্যাট মালিকও। পাটুলিতে গুলির ঘটনায় অভিযোগে গ্রেফতার 4। টাকা পয়সা নিয়ে বিবাদে গুলি বলে অনুমান পুলিশের। রাতে জিৎ মুখোপাধ্যায় ফ্ল্যাটের ছাদে পার্টি, আর সেই সময় ফ্ল্যাটের ছাদে উঠে পরপর গুলি দুষ্কৃতীদের।